কেমিক্যাল চেঞ্জেসের এটা আমাদের সিক্স লেসন। এখানে আমরা অ্যাক্টিভেশন এনার্জি এবং একটা রিয়াকশন হওয়ার জন্য কি কি দরকার সেটা নিয়ে আর একটু ডিটেইলে, এটা খুবই ইন ডিটেইল একটা ভিডিও হবে। আচ্ছা, ওকে। আমাদের আজকের এটা হলো যে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন, আচ্ছা, ফার্স্ট হলো যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি। অ্যাক্টিভেশন এনার্জির যদি আমরা একদম সিম্পল ডেফিনেশন বলি, এটা হলো যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড ফর আ রিয়াকশন টু ওয়ার্কার। ঠিক আছে, এখন এটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি মিনিমাম এনার্জি বলতে কি বোঝাচ্ছে। ধরো যে এটা একটা হলো আমাদের এনার্জি ডায়াগ্রাম। ঠিক আছে, এনার্জি ডায়াগ্রাম যেখানে এটা হলো আমাদের রিয়াক্টেন্টের এনার্জি, যদি বলি ই আর রিয়াক্টেন্টের এনার্জি, এটা ধরি যে এটা হলো আমাদের প্রোডাক্টের এনার্জি। আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কিছু নাই, জাস্ট এখানে আমরা এনার্জি অ্যাড করছি। ঠিক আছে, আমরা দেখবো যে প্রত্যেকটা রিয়াকশনের জন্য যে এই রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট হওয়ার জন্য ডিরেক্ট এইখান থেকে এইখানে যায় না, তাকে একটা ধরো যে পাহাড় পার করে যেতে হয়। ঠিক আছে, লিটারালি একটা পাহাড় পার করে যেতে হয়। তো এই ধরো এখানে একটা এনার্জি লেভেল আছে। ঠিক আছে, এটাকে আমরা ধরি যে ই এক্স। ঠিক আছে, কি করতে হয় যে এই রিয়াক্টেন্টকে প্রথমে আগে এই পরিমাণ এনার্জি অ্যাটেইন করতে হয়, প্রথমে আগে এই পরিমাণ এনার্জি তাকে পাইতে হবে, তারপরে সে প্রোডাক্টে যেতে পারবে। যতই এইখানে থেকে এইখানে মানে কি দেখা ডিরেক্ট লাইন দেখা, কিন্তু তার আগে তাকে একটা এনার্জি অ্যাচিভ করতে হয়। সে যে এনার্জি অ্যাচিভ করা তাকে তারপরে প্রোডাক্টে যেতে হয়। এই যে আমরা যদি এটা করি, এই যে আমরা একটা পাহাড় আঁকলাম না, এই পাহাড়কে বলে হলো এনার্জি হিল। এনার্জি হিল, ঠিক আছে, এই যে পাহাড়ের অ্যানালজির সাথে মিল করা আর কি। কিন্তু কি বললেও এখানে একটু কি করা দরকার যে এখানে এই যে আমাদের এনার্জিটা অ্যাচিভ করতে হইলো, আমাদের রিয়াক্টেন্ট থেকে আমাদের যে প্রথমে আগে একটা এনার্জি অ্যাটেইন করে আমাদের ধরো এই পরিমাণ এনার্জি আসলো, এই যে এনার্জিটা সেটাকে আমরা বলতেছি হলো অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিটা কি, মানে এই গ্রাফ অনুযায়ী যদি আমি লিখি যে এটা হবে হলো ই এক্স মাইনাস ই আর। ঠিক আছে, এখানে ই এক্স দেখি, ই এক্সটা হলো যে একটা রিয়াক্টেন্ট যখন অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করে তখন যে স্টেটে থাকে সেটাকে বলে হলো অ্যাক্টিভেটেড মলিকিউল। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি অ্যাটেইন করা একটা মলিকিউল হয়ে যায় একটা অ্যাক্টিভেটেড মলিকিউল, তখন যে এনার্জিটা থাকে সেটা হলো আমাদের ই এক্স। ঠিক আছে, আমাদের এইটা যে হলো এটা হলো ই এ। এখন আমাদের দুইটা একটা ডিফারেন্ট গ্রাফ দেখবো, একটা হলো যে এন্ডোথার্মিক রিয়াকশন, একটা হলো এক্সোথার্মিক রিয়াকশন। এখানে আমরা দেখতেছি দুইটা গ্রাফ, একটা হলো এক্সোথার্মিকের, একটা হলো এন্ডোথার্মিকের। আমরা একটু এক্সপ্লেন করি যে জিনিসটা কিরকম। এক্সোথার্মিকে আমাদের যে রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জিটা সেটা প্রোডাক্ট থেকে বেশি হয়, সেই জন্য সরি এক্সোথার্মিক রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জিটা প্রোডাক্ট থেকে বেশি হয়। তো আমরা দেখতেছি যে এনার্জি অফ রিয়াক্টেন্ট কি হয়, প্রোডাক্টের থেকে বেশি হয়। এই জন্য আমরা যে এক্সোথার্মিক রিয়াকশন গুলো লিখি সেখানে আমরা ডেল এইচ বলে একটা টার্ম থাকে, সেই টার্মটা লিখি নেগেটিভ। নেগেটিভ কেন বলি আমরা, কারণ যে ডেল এইচটা এটা মানে একদম মিন করে হলো যে আমাদের প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি মাইনাস হলো আমাদের যে রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জি কত। দেখতেছি হলো যে আমাদের প্রোডাক্টের ইন্টারনাল এনার্জিটা রিয়াক্টেন্টের থেকে কম, তো এটা অবভিয়াসলি একটা নেগেটিভ টার্ম আসবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এক্সোথার্মিক রিয়াকশনে কি করে, আমাদের যে রিয়াক্টেন্টটা সেটা ইন্টারনাল এনার্জি যেহেতু প্রোডাক্টের থেকে বেশি, তো যখন সে প্রোডাক্ট হয়ে যায়, দেখো এই যে এই পরিমাণ একটা এনার্জি, এই পরিমাণ একটা এনার্জি আমরা ডেলি লিখি, এই পরিমাণ একটা এনার্জি সে কি করে সারাউন্ডিং এ রিলিজ করে দেয়, সারাউন্ডিং এ এনভায়রনমেন্টে, যে জন্য বাইরে হিট আসে। ঠিক আছে, আমরা যদি আবার এন্ডোথার্মিকে দেখি, এন্ডোথার্মিকে হলো আমাদের যে রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জি সেটা প্রোডাক্টের থেকে কম। সো আমাদের যে রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জি প্রোডাক্টের থেকে কম, এই জন্য আমাদের যে ডিএলএইচ টার্মটা থাকে
যেটা হলো বেসিক্যালি আমাদের প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি মাইনাস হলো রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জি, সেই টার্মটা পজিটিভ হয় এই কারণে। এবং আমরা দেখি যে যেহেতু রিয়াক্টেন্টের ইন্টারনাল এনার্জিটা প্রোডাক্টের থেকে কম, সো অবভিয়াসলি এখান থেকে এই স্টেটে যাইতে তাকে বাইরে থেকে একটা এনার্জি অ্যাবজর্ব করতে হয়, বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে হয়, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি যে এন্ডোথার্মিক, মানে হিট সে অ্যাবজর্ব করে। এখন আমরা হলো এন্ডোথার্মিক এক্সোথার্মিক বুঝলাম, কিন্তু এখন একটা মানে একটা কোশ্চেন, সেটা হলো যে আচ্ছা বুঝলাম যে অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করে তারপরে রিঅ্যাক্টর থেকে প্রোডাক্ট, কিন্তু এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা অ্যাটেইন করে এটা কিভাবে, এটা আমরা এখন দেখব। সো রিঅ্যাক্টেন্টের অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করার জন্য দুইটা স্টেপের দরকার হয়। একটা হলো যে নেসেসারি কাইনেটিক এনার্জি অ্যাটেইন করা, যেটা আমি বলি যে নেসেসারি কাইনেটিক এনার্জি। এবং আমাদের সেকেন্ড ইটা হলো যে রাইট ওরিয়েন্টেশনে কোলাইড ইন রাইট ওরিয়েন্টেশন। আচ্ছা, এই দুইটাতে আমি জাস্ট মানে একদম ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে বলছি। আমার ফার্স্ট ইটা নিয়ে আমরা একটু কথাবার্তা শুরু করি যে নেসেসারি কাইনেটিক এনার্জি এইটা কিভাবে অ্যাচিভ করে। এখানকার কাহিনী হলো যে আমরা যদি টেম্পারেচার কনসেপ্টে জানি, টেম্পারেচার জিনিসটা কি? টেম্পারেচার বলতে কিন্তু বোঝাই হলো যে আমাদের মলিকিউলগুলোর যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটাকে মিন করে, ঠিক আছে? যে আমাদের মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি অ্যাভারেজে কত সেটা টেম্পারেচার দিয়ে বোঝায়, ঠিক আছে? এখন যদি আমরা টেম্পারেচার রাইজ করি, কোন একটা মানে রিয়াকশন কোথাও কোন একটা পাত্রে হচ্ছে, ঠিক আছে? আমরা ওই কন্টেইনারের টেম্পারেচার রাইজ করলাম, তার মানে কি? তার মানে হলো যে আমাদের ওইখানে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর যে এভারেজ কাইনেটিক এনার্জি সেটাও বেড়ে যাবে। যখন যে কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে এই রিয়াক্টেন্ট গুলো, এখন আমরা গ্রাফের দিকে একটু মনোযোগ দিই। আমাদের গ্রাফে আমাদের রিয়াক্টেন্ট গুলোর যে কাইনেটিক এনার্জি সেটা বেড়ে গেছে। তখন দেখো যে যখন কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই অ্যাক্টিভেশন এনার্জি অ্যাটেইন করা অনেক সহজ। সো আমরা এখানে বলতে পারি যে আমাদের যে রিয়াকশন আছে সেই রিয়াকশনে মানে অনেক বেশি মলিকিউল গুলা এই অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করতে পারবে এই অ্যাক্টিভেটেড মলিকিউল হওয়ার জন্য, ঠিক আছে? তো যখন বেশি মলিকিউল সেই অ্যাক্টিভেটেড মলিকিউল মানে বেশি অ্যাক্টিভেশন এনার্জি পাইতেছে তখন আমাদের অবভিয়াসলি আমাদের রেট অফ রিয়াকশন যেটা আছে সেটা বেড়ে যাবে। এবং সিমিলারলি অপোজিট ওয়েতে যদি আমরা টেম্পারেচার ওই সিস্টেমে ডিক্রিজ করে দিই তাহলে আমাদের কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, সো আমাদের অ্যাক্টিভেশন এনার্জি আরো অনেক কম মলিকিউল এটা অ্যাচিভ করবে, সো আমাদের রেট অফ রিয়াকশনটাও কমে যাবে। সেটা হলো আমাদের যে এনার্জিটা অ্যাচিভ করা। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হলো কলিশন। সো কলিশন থিওরিটা যেটা মানে ডিসক্রাইব করে হলো যে আমাদের মানে কিভাবে কোলাইড করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা এখন দেখি। কলিশন থিওরিতে ফার্স্টে যে কথাটা আছে সেটা আসলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট যেটা ছিল যে অ্যাচিভ নেসেসারি কাইনেটিক এনার্জি সেটাই বলে। কলিশন থিওরি বলে যে আমাদের নেসেসারি কাইনেটিক এনার্জি লাগবে, নেসেসারি কাইনেটিক এনার্জি লাগবে। ফর এক্সাম্পল, ধরো যে একটা সার্টেন লেভেলের এনার্জি লাগে, মানে একটা আমাদের লোয়ার বার আছে আমাদের, ঠিক আছে? একটা থ্রেশহোল্ড আছে। তো আমাদের ধরো যে দুইটা, একটা হলো এবি একটা হলো সি মলিকিউল, ঠিক আছে? এই দুইটা কোলাইড করতেছে, কারণ আমরা জানি যে গ্যাসিয়াস মলিকিউল গুলো সবসময় মানে এক এক দিকে বাজিং অ্যারাউন্ড করতেছে। সো এইগুলার ধরলাম যে নেসেসারি কাইনেটিক এনার্জি নাই, এখন আমাদের নেসেসারি কাইনেটিক এনার্জিটা নাই। তো কি করবে, জাস্ট এরা দুইজন আসতেছে এসে ধরো কোলাইড করলো, এইখানে কোলাইড করলো, কিন্তু নেসেসারি কাইনেটিক এনার্জি ওই অ্যাক্টিভেশন এনার্জিটা না থাকায় এটা জাস্ট বাউন্স অফ করে চলে গেল, কোনো রিয়াকশন এখানে হলো না। কিন্তু কি হয়তো যে যদি এদের নেসেসারি কাইনেটিক এনার্জি থাকতো, আমরা এটা দেখাই হলো যে এখানে জাস্ট এই বার গুলা লম্বা করে দিই, বুঝাচ্ছি যে অনেক বেশি কাইনেটিক এনার্জি আছে। এখন কাইনেটিক এনার্জি যখন বেশি থাকবে তখন এটা কোলাইড করবে ঠিক, কিন্তু তখন বাউন্স অফ করবে না। তখন দেখবো যে এখানে যে রিয়াকশনটা হওয়ার কথা
রিয়াকশনটা হয়ে ধরো বি সি এর সাথে চলে যাবে, এ আলাদা হয়ে গেল, একটা রিয়াকশন হয়ে গেল। এখন যেটা ছিল যে আমাদের এইখানে লিখছিলাম যে কোলাইড ইন রাইট ওরিয়েন্টেশন, সেটা আমরা দেখি। রাইট ওরিয়েন্টেশন কেন ইম্পর্টেন্ট, এখানে একটা কথা আছে, স্টেরিক ফ্যাক্টর। আমরা এটা নিয়ে এখনো ডিসকাশন করব না, এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে অনেক বেশি লাগবে, কিন্তু আমরা জাস্ট বলি এটা হলো যে বাল্কিংস। ধরো যে আমাদের রিয়াকশনটা হলো এরকম, এটা আমরা অর্গানিক ক্লাস 9-10 দেখছি যে এরকম যদি হয়, এটা হলো আমাদের রিয়াকশন, ঠিক আছে? আমাদের ইউভি লাইটের সাহায্যে যে এনার্জিটা পায় সেটা নিয়ে আমাদের CCl4 হয়ে যাবে এরকম। এখন চিন্তা করো যে যদি আমাদের যে ক্লোরিন অ্যাটমটা আছে সেটা যদি এই দিক থেকে আসে, যদি এই দিক থেকে আসে, দেখো এখানে কিন্তু বন্ড ফর্ম করবে হলো কার্বনের সাথে এই ক্লোরিন অ্যাটমটা, ঠিক আছে? কিন্তু এই দিক দিয়ে যদি অ্যাটাকটা করে, এদিক দিয়ে যদি কোলাইড করে, ক্লোরিন ক্লোরিন এসে কোলাইড করবে, কার্বন কার্বনের সাথে কিন্তু তার কোলাইড হওয়ার পসিবিলিটি চান্স খুবই কম, কোনো এখানে স্পেস ফাঁকা না থাকার কারণে। তো এই দিকে আমাদের স্টেরিক ফ্যাক্টরটা অনেক বেশি। কিন্তু কি হইতো যে যদি আমাদের এই ক্লোরিনটা এই দিক থেকে অ্যাড করতাম, তাহলে কিন্তু দেখো হাইড্রোজেন আমি এখানে অনেক বড় দেখেছি, কিন্তু হাইড্রোজেন কিন্তু অনেক ছোট একটা মলিকিউল, তখন কিন্তু নেসেসারি অনেক স্পেস পাওয়া যায় এই কার্বনের সাথে বন্ড ফর্ম করার জন্য। তো আমাদের রাইট ওরিয়েন্টেশনে কোলাইড করা এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এতক্ষণে দেখলাম হলো যে রিয়াকশনে আমাদের রিয়াক্টেন্টকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাচিভ করতে হয়, তারপরে সে প্রোডাক্ট, এবং তারপরে আমরা দেখলাম যে কিভাবে সে নেসেসারি অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাটেন্ড করতে পারে, যে তার কাইনেটিক এনার্জি বাট ইনক্রিজ হতে হবে, মানে ওই সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি অ্যাটেন্ড করার জন্য। আর একটা হলো যে তাকে রাইট ওরিয়েন্টেশনে কোলাইড করতে হবে। এখন ধরলাম যে এই কন্ডিশনগুলো মিট আপ হয়ে গেছে, যে আমাদের কাইনেটিক এনার্জিও আছে, তার রাইট ওরিয়েন্টেশনে কোলাইডও করছে, তারপরে রিয়াকশনটা কিভাবে কমপ্লিট হয়। আমরা এক্সাম্পল দেখবো হলো যে আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম সেই অনুযায়ী আমরা দেখি এ বি, তারপরে সি এর সাথে রাইট নিচ দিয়ে এনার্জি নিয়ে কোলাইড করবে, তারপরে হয়ে যাবে হলো এ প্লাস বিসি, এরকম একটা ফর্ম করবে, ঠিক আছে? বিসি। এখন হবেটা কি দেখো, এ আর বি, ধরলাম এ আর বি এখানে একটা সলিটারি একা একা এখানে বসে আছে, সিটা এসে এখানে এসে ধাক্কা দিচ্ছে, আমরা রিলেটিভ ইয়ের কথা চিন্তা করি, সিটা আসবে, সিটা ধরো আসতেছে, যখন সিটা কাছাকাছি আসবে তখন আমরা দেখবো যে এই যে আমাদের বন্ডটা আছে এখানে, সেটা আস্তে আস্তে উইক হয়ে যাবে এবং আমাদের এইখানে একটা বন্ড ফর্ম করবে, এবং এটা হবে হলো ধরো যে দুইটার ভিতরে একটা ধরো যে উইক বন্ড তখন ক্রিয়েট হবে। কি বোঝাচ্ছি, বোঝাচ্ছি হলো যে সিটা আসতেছে, আমাদের এ এর সাথে আমরা কিন্তু ফুল দাগটা জানি নাই, একটা এখানে হালকা একটা বন্ড ফর্ম হলো, এবং আমাদের এই বন্ডটা কিন্তু ফুলফিল একটা বন্ড ছিল, একটা পুরো বন্ড ছিল, এটা আমাদের উইক হয়ে গেছে, উইক হয়ে এরকম একটা অবস্থায় চলে আসছে। এটাকে আমরা বলবো হলো একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, ঠিক আছে? ইন্টারমিডিয়েট কম্পাউন্ড এই রিয়াকশনের জন্য। এবং এটা হলো একটা অ্যাক্টিভেটেড মলিকিউল, আমরা যে যে এইখানে ইটা আঁকাইছিলাম, বলছিলাম যে এইখানে হলো আমাদের অ্যাক্টিভেটেড মলিকিউলটা থাকে, এটা হলো আমাদের সেই অ্যাক্টিভেটেড মলিকিউলটা, যেখানে মানে পুরোপুরি বন্ড ভাঙেও নাই, পুরোপুরি বন্ড ফর্মও হয় নাই, এখানে কিন্তু বন্ড ভাঙেও নাই, এখানে এখনো বন্ড ফর্ম হয় নাই, এই অবস্থায় যে আছে সেটাকে আমরা বলতেছি হলো যে অ্যাক্টিভেটেড মলিকিউলটা। এবং অ্যাট দি এন্ড কি হয় আমাদের হলো, আমরা জানি যে রিয়াকশন এখানে প্রসিড করবে, তখন আমাদের এই বন্ডটা ব্রেক হয়ে যাবে এবং এই বন্ডটা পুরোপুরিভাবে হয়ে যাবে। আচ্ছা, এখানে উল্টা লেখেছি, আচ্ছা প্যারা না, এখানে আমরা বিসি এর বদলে এখানে আমরা বি প্লাস এসি লিখে দিই, তাই হয়ে যাবে, ম্যাটার করে না। তো এখানে হলো বি প্লাস এসি। আমাদের এখানে কি হলো, আমাদের এখানে এসি বন্ড ফর্ম হলো এবং আমাদের বি আলাদা হয়ে গেল। তো আমরা যদি এই গ্রাফের এইখানে যে আমরা আছে সেখানে যদি লিখি যে এখানে হলো আমাদের রিয়াক্টেন্ট পার্টটা এ বি আর সিটা এখানে এই অবস্থায় আছে, যখন তারা নেসেসারি এনার্জি অ্যাটেইন করলো থ্রু কাইনেটিক এনার্জি এবং রাইট ওয়েতে কোলাইড করলো কোলিশন থিওরি অনুযায়ী, তখন এখানে তারা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম করবে, কিরকম, যে সি ডট 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 এ ডট ডট বি,
এটা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড এবং এটা আমাদের অ্যাক্টিভেটেড কম্পাউন্ড, কারণ এদের অ্যাক্টিভেশন এনার্জি আছে রিয়াকশন কমপ্লিট করার জন্য। এবং তারপরে কি করবে তারা, তারপরে তারা এইখান থেকে প্রোডাক্টের দিকে মুভ করবে এবং প্রোডাক্টে তারা কি হবে, যেটা আমাদের এই বি প্লাস এসি, এইভাবে আমাদের রিয়াকশনটা কমপ্লিট হয়। সো এটা ছিল এই ভিডিওটা, যেখানে আমরা হলো অ্যাক্টিভেশন এনার্জি এবং আমাদের রিয়াকশন কিভাবে প্রসিড করে থ্রু আউট দি রিয়াক্টেন্ট পার্ট, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড পার্ট এবং আমাদের প্রোডাক্ট পার্ট, টোটাল আমরা ডিসকাশন করবো।